বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসছেন ১৪ দলীয় জোটের নেতারা। বৈঠকে নির্বাচন পরবর্তী জোটের অবস্থান, ভূমিকা ও সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করা হবে। একই সঙ্গে ঠিক হবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, আশা প্রকাশ করেছেন জোট নেতারা। জাতীয় নির্বাচনের আগে পরের ১৪ দলীয় জোটের অবস্থা নিয়ে শরিক দলগুলোর হতাশা ক্রমেই বাড়ছে। আসন ভাগাভাগি নিয়ে শরিক দলগুলোর ক্ষোভ নির্বাচনের পরে আরও বেড়েছে। অন্যতম কারণ, নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলেও এখন পর্যন্ত শরিক দলের নেতাদের সঙ্গে বসেনি আওয়ামী লীগ। এই ১৪ দলের প্রাসঙ্গিকতা রাজনৈতিকভাবে তো আছে এবং ছিল বলেই ১৪ দল আছে, কিন্তু তার যে সাংগঠনিক কর্মকাণ্ড এটা অনুপস্থিত। তো যে অঙ্গের কোনো কাজ থাকে না সে অঙ্গ তো আপনার অবলুপ্ত হয়ে যায়। তো ১৪ দলের অবশ্য সেই জায়গায় দাঁড়িয়ে আছে, একটা নিষ্ক্রিয় জায়গায় এবং একটা ভ্রান্ত জায়গায় ১৪ দল চলে গেছে। গণভবনে ডাক পড়ায় বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন শরিক দলের নেতারা, তবে এজেন্ডা নিয়ে নিশ্চিত নন কেউই। তিনি যেটা বলছেন যে ১৪ দল আছে, হ্যাঁ, যদি ভালো থাকে তো তিনি কীভাবে ১৪ দল রাখতে চান সেটা তাকে তো বলতে হবে। নির্বাচনের পরে ৪ মাস হয়ে গেছে, কোথায় ৪ মাস ৫ মাস হয়ে গেল, ওরা কিন্তু সময় হয়নি এখনো পর্যন্ত আমাদের সাথে বসার। এই বৈঠকের মধ্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে ভবিষ্যতে কোন বিষয়ে ১৪ দল কাজ করবে। আগে জোটনেত্রী শেখ হাসিনা তার বক্তব্য দেবেন, তারপরে আমাদের আলোচনা করব। শেখ হাসিনাকে বলতে হবে উনি কিভাবে ১৪ দল দেখতে চায়। আগামীর করণীয় ঠিক করায় লক্ষ্য উদ্দেশ্য মন্তব্য করে বৈঠকের আলোচনার বিষয়ে ধারণা দেন জোটের দপ্তর সম্পাদক। জোটের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এই বৈঠক আহ্বান করেছেন। সেখানে সকল দলের নেতারাই যাবেন, তারা তাদের যে কথা আছে সে কথা তারা তুলে ধরবেন। তুলে ধরলে আবার আমরা একসাথে পথ চলব। বৈঠকের পর ১৪ দলীয় জোটের রাজনৈতিক কর্মকাণ্ড আরও জোরদার হবে বলে আশা জোট নেতাদের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার পতন নয়, আপাতত জনসম্পৃক্ত ইস্যু নিয়ে রাজপথে থাকতে চায় বিএনপি। সে কর্মসূচি বাস্তবায়নে পরিকল্পনা সাজাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে ৩৯টি আন্দোলন সহযোগী দলের সঙ্গে বৈঠকও করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি সঙ্গে চাইছে সরকার বিরোধী দলগুলোকেও। দ্বাদশ সংসদ নির্বাচনের ৪ মাস পর আন্দোলন সহযোগীদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় শুরু করেছে বিএনপি। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ৩৯টি দলের সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধারাবাহিক ওই বৈঠকে মূল আলোচনায় ছিল চলমান রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি। বিশেষ করে পানি, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ও সীমান্তে হত্যার ইস্যু পেয়েছে গুরুত্ব। বিএনপি নেতারা বলছেন, কর্মীদের মনোবল ধরে রাখা সহ আপাতত দল গোছানোতেই জোর দিয়েছেন সহযোগী দলের নেতারা। তারপরে আসবে রাজপথের কর্মসূচি। সকল আলাপ আলোচনার মধ্যে থেকে একটা নির্যাস যেটা আসবে, সেই নির্যাসটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। আর যার যার দলের নিজস্ব কর্মসূচি তারা পালন করবেনি, আমরাও করব, তারাও করবে। সকলের মতামত নিয়ে এগোবে, সেজন্য তাদের কাছ থেকেও আগামী দিনের রণকৌশল বা আন্দোলনের কৌশল সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা চায় বিএনপি। দল গোছানোর জন্য উপজেলা, জেলা পর্যায়ে নতুনভাবে দলকে সংগঠিত করার জন্য বিএনপি নেতৃবৃন্দ ব্যস্ত রয়েছে। এই ফেজটা শেষ হলে আমার মনে হয় যে একটি সকল বিরোধী দলকে নিয়ে নতুনভাবে আন্দোলনে নামবে বিএনপি। এছাড়া চলমান পরিস্থিতিকে দুর্বিষহ দাবি করে এসব বিষয়কে কিভাবে আন্দোলনের ইস্যু করা যায় তাও খুঁজে বের করতে কাজ করছে বিএনপি। আমরা নির্বাচনের সময় বিএনপি ৬৪টি দল মিলে আমরা প্রতিবাদ করেছিলাম। জনগণের যে সমস্যার বিষয়গুলো সেগুলোকে আমরা মুখ্য উপাদান করব একদিকে, অন্যদিকে যে নৈতিক বিষয়গুলো রয়েছে গণতন্ত্র ফিরিয়ে আনা দেশে, সেটাকে আমরা বারবার বলছি এবং এই দুয়ের সংমিশ্রণে আমাদের আগামী কর্মসূচি তৈরি। আপনারাও চিরেই দেখতে পাবেন আমাদের ভবিষ্যৎ কর্মসূচি কী হচ্ছে। যুগপৎ আন্দোলনে থাকা ৩৯ দলের বাইরে সরকার বিরোধী অন্য দলগুলোর সঙ্গেও ধাপে ধাপে আলোচনার পরিকল্পনা রয়েছে বিএনপির। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় বেসরকারি ফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৩৮ নেতা ও বিএনপির ৬ নেতা বিজয়ী হয়েছেন।
এর বাইরে জয়ী হয়েছেন অন্যান্য দল ও দল নিরপেক্ষ 9 জন। এছাড়া চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইউপিডিএফ ও জেএসএস এর 2 নেতা এবং কৃষক শ্রমিক জনতা লীগের 1 জন। দ্বিতীয় ধাপে মঙ্গলবার সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত দেশের 156 উপজেলায় ভোট গ্রহণ হয়। এর মধ্যে 24 উপজেলায় ভোট হয়েছে ইভিএমে, বাকিগুলোতে ব্যালটে। 7টি উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া 2টি উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা সবাই বিনা ভোটে জয়ী হয়েছেন। বিকেল 4টায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা। রাতে কেন্দ্র থেকে পাওয়া ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। সকল মহলের সহযোগিতায় আওয়ামী লীগ, বিএনপি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা এই গোড়া প্রতীকের আজকের এই বিজয়। দ্বিতীয় ধাপের নির্বাচনেও জয়ের পরিসংখ্যানে সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ নেতারা। সকল বাধা অতিক্রম করে দুটো বৃহৎ রাজনৈতিক দলের বর্জন সত্ত্বেও মানুষ প্রায় 45% ভোট দিচ্ছে। শত শত কর্মী, নেতাকর্মী, তাদের বিজয়। এই বিজয়টা হলো নকলার জনগণের বিজয়। এই বিজয়টা হলো অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটে অংশ নেয়া বিএনপি নেতাদের মধ্যে জয়ী হয়েছেন মাত্র 6 জন। জনগণের বিজয় হিসেবে আমি চিহ্নিত করলাম। এখানে নেতার পরাজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। এই জয়কে আমরা স্বাভাবিকভাবে ধরে রেখে আগামীতে যেন জনতার বিজয় হয় সেই হিসেবে আমরা কাজ করব। আদালতের আদেশে দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট হয়নি মৌলভীবাজার সদর উপজেলায়। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চগড়ের দেবীগঞ্জের একটি কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ সময় উপসচিব সহ আহত হন 6 জন। মঙ্গলবার রাতে উপজেলার দামানি গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। জেলা প্রশাসক জানান, ভোটের ফল ঘোষণাকে কেন্দ্র করে 2 প্রার্থীর লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা প্রশাসনের 3টি গাড়ি ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে 30% বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেন, 30% ভোট কখনোই সন্তোষজনক নয়। একটা বড় দলের নির্বাচন বর্জন ভোটার উপস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার ভোট গ্রহণ শেষে নির্বাচন ভবনে সিইসি এসব কথা বলেন। বড় কোনো সহিংসতা ছাড়াই শেষ হয় ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন। মঙ্গলবার 156 উপজেলায় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল 4টায়। 24টি উপজেলায় ভোট হয় ইভিএমে, বাকিগুলোতে ভোট হয় ব্যালট পেপারে। নির্বাচনে 3টি পদে 1824 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের সার্বিক বিষয় তুলে ধরেন। জানান, বিভিন্ন অনিয়মের ঘটনায় দিনব্যাপী 25 জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়েছে 10 জনকে। সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি। হাতাহাতি হয়েছে 2-1টা ঘটনা, যেখানে কেউ আহত হয়ে 1 জন কি 2 জন হয়তো হসপিটালে ভর্তি হয়েছে। নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনে উপস্থিতির যে হার, সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে। একটি রাজনৈতিক দল ভোট বর্জন করায় ভোটার উপস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন সিইসি। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংকট চলছে সেটা সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেন সিইসি। নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে 30% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয় আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু এগুলো কাটিয়ে উঠবে।
গত ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট পড়ে ৩৬%। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেড় দশকের মধ্যে এবারের উপজেলা নির্বাচনে ভোটের হার সর্বনিম্ন। মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোট পড়েছে ৩০%-এর কিছু বেশি, যা প্রথম ধাপের চেয়ে কম। নির্বাচন বিশ্লেষকেরা মনে করছেন নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভোটাররা, যা গণতন্ত্রের জন্য উদ্বেগের। তারা এর দায় দিচ্ছেন নির্বাচন কমিশনকে। প্রার্থীর এজেন্ট আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, প্রিজাইডিং কর্মকর্তারাও প্রস্তুত। সংকট শুধু ভোটারের। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে দেশের অধিকাংশ ভোটকেন্দ্রের চিত্র প্রায় এমনই। বিএনপির বর্জনের মুখে ভোটার টানতে দলীয় প্রতীক না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত করে দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই কৌশলও কেন্দ্রে ভোটার টানতে ব্যর্থ হয়েছে বলে মত বিশ্লেষকদের। নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থাকেই মূল কারণ বলছেন তারা। আমাদের যে ইলেকশনগুলি হচ্ছে একই পরিপ্রেক্ষিতে হচ্ছে, কিন্তু আমি ইলেকশন কমিশনের এমন কোনো অ্যাক্টিভিটিস এমন কিছু দেখি নেই যেটা দেখে আমার ইচ্ছা হবে যে না এবার তো আগের বারের মতন হবে না, এবার আর একটু ভালো হবে, আমরা ভোট দিয়ে আসি। ইলেকশন কমিশনও তো আমি অনীহা দেখছি ভালো ইলেকশন করবার, তাহলে আমাদের দেশে ভালো ইলেকশন কি করে হবে। বিশ্লেষকরা বলছেন বিএনপি সহ মূলধারার একাধিক দল নির্বাচনের বাইরে থাকায় ভোটার উপস্থিতি কম। এছাড়া ভোটের আগেই ক্ষমতাসীন দলের সমর্থকদের বিজয়ী মনোভাবও এর জন্য অনেকাংশে দায়ী। আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ বিরোধী যারা, তাদের সবার একটা ঐকমত্য আছে, তারা সবাই কিন্তু এর দ্বারা বেনিফিটেড। এক ভোট বেশি পেয়েও যদি জয়লাভ করতে পারেন, খামোখাই ঝামেলায় যাবেন কেন? এখন দুর্দিন, সেই কারণে ক্ষমতায় নেই, ভবিষ্যতে সুদিন আবার আসতেও পারে। আর যারা ক্ষমতায় আছেন তারা চিন্তা করছেন যে যেহেতু আমাদের ওয়াকওভার দেওয়া আছে, লিমিটেড প্রার্থী দাঁড়াচ্ছেন, মার্কারও প্রয়োজন হচ্ছে না। নির্বাচনে ভোটার উপস্থিতি ধারাবাহিকভাবে কমে যাওয়া নির্বাচন ব্যবস্থার জন্য অশনি সংকেত বলছেন বিশ্লেষকরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বলেন, মিথ্যা অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তার পরিবার ও সরকারকে বিব্রত করতেই এই সিদ্ধান্ত বলে দাবি তার। আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার পর প্রতিক্রিয়া জানান অবসরপ্রাপ্ত জেনারেল। 2021 সালে র্যাব ও র্যাবের 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগে বাংলাদেশিদের উপর ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দেয় দেশটি। এসব বিষয় নিয়ে দুদেশের মধ্যে নানা পর্যায়ে আলোচনা চলছে। এর মধ্যে মঙ্গলবার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটি। আমার যদি কোনো প্রয়োজনই না থাকে আমেরিকাতে যাওয়ার, তাহলে আমি এখানে আমার কি এটা থাকবে? আমাকে কিছু বলা যেমন হলো, আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে। আমাকে যারা নিয়োগ দিয়েছিল, আমি মনে করি যে তারাও কিছুটা বিব্রত হবে। ঠিক আছে না? তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না, যে আমার মাধ্যমে। সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে সামরিক বাহিনীর কাজে ঠিকাদারি পেতে তার ভাইয়ের সঙ্গে যোগসাজশ করেছেন। আমি সেনাপ্রধান হয়েই ওই সেদিনই করছি, আর পরের দিন কন্ট্রাক্ট সাইন করেছে, এরকম একটা, এটাকে আজগবি একটা অভিযোগ মনে হয়নি? তো এটা হলো কাকতালিয়ে 25 তারিখে দায়িত্ব নিয়েছে, 26 তারিখে ওটা স্বাক্ষর হয়েছে, সেজন্য হলো এটার সাথে ও ছিল এখানে। এটা কোনোভাবে এই কন্ট্রাক্টের সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়। অল দ্য প্রাইম মিনিস্টার মেন নামে আল জাজিরার তথ্যচিত্র ও মার্কিন নিষেধাজ্ঞা এক সূত্রে গাঁথা বলে মনে করেন অবসরপ্রাপ্ত জেনারেল। আমি আমার ভাইদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি আমার অফিসিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে। আমি এটা মেনে নিলাম না, কারণ এটা আল জাজিরাও বলেছিল এবং তারা যে সমস্ত এভিডেন্স এনেছিল এগুলোর অনেকে অনেক বিশ্লেষণ করেছে, এবং এগুলার হলো যে জেনুইনিটি যেটা বা সঠিকতা এটা পায়নি, বা কেউ এটা হলো যে ওইরকমভাবে উপস্থাপন করতে পারেনি। দেয়ার ইজ নো সাচ এভিডেন্স যে আই ওয়াজ ইনভলভ। 2018 সালের 25শে জুন থেকে 2021 সালের 23শে জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন আজিজ আহমেদ। এর আগে 2012 সালের 5ই ডিসেম্বর থেকে 2016 সালের 16ই নভেম্বর পর্যন্ত তিনি বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ছিলেন। ক্যাটেল স্মাগলিং বন্ধ করতে হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ব্যক্তিগত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ভিসা নীতিতে তার ওপর নিষেধাজ্ঞা দেয়নি।
তবে এ নিয়ে খুশি না হয়ে দাবি আদায় নিজেদের শক্তির ওপর ভরসা করতে চান বিএনপি মহাসচিব। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দুর্নীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ করার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টিকে আজিজ আহমেদের ব্যক্তিগত মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার দপ্তরে এ সংক্রান্ত কোনো তথ্য আসেনি বলে জানান তিনি। এটা নিয়ে তো আমারও কোনো মন্তব্য নেই, কেন আসছে কিভাবে আসছে সেটা তো আমি এখনো দেখিনি। আমি শুধু শুনেছি, আজকে একটা বিজ্ঞপ্তি আমি দেখেছি এক নজর। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে, কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, আজিজ আহমেদের নিষেধাজ্ঞার তথ্য প্রকাশের আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশ মিশনকে জানিয়েছিল। ভিসা নীতি যেটি ঘোষণা করেছিল সেটি হচ্ছে 3C ভিসা পলিসি, হুইচ ওয়াজ আন্ডার দ্য ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অফ দ্য ইউএস। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এ নিয়ে খুশি হওয়ার কারণ দেখছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশ নির্ভরতা নয়, দাবি আদায়ে নিজেদের পায়ে দাঁড়াতে হবে বলে মনে করছেন তিনি। আপনার আজিজের স্যাংশন এসছে, আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল, তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 10 বছরে করমুক্ত সুবিধায় 500-র বেশি গাড়ি এনেছেন সংসদ সদস্যরা, যেগুলোর বেশিরভাগই বিলাসবহুল। এসব গাড়ি আমদানিতে কর ছাড় হয়েছে 3,300 কোটি টাকা প্রায়। শুল্কমুক্ত এই সুবিধা বাতিল করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর্মকর্তারা জানান, আগামী জুলাই থেকে এমপিদের দিতে হবে 43% কর। গত বছরের মে মাসে একটি নতুন জাপানি টয়োটা ল্যান্ড ক্রুইজার আমদানি করেন একজন সংসদ সদস্য। আমদানি মূল্য দেখানো হয় 1,68,00,000 টাকা। 2021 সালের মডেলের গাড়িটিতে মোট শুল্ক কর 826%, প্রায়। শুল্ক করের পরিমাণ দাঁড়ায় 14 কোটি টাকা। কিন্তু সংসদ সদস্যের গাড়ি শুল্কমুক্ত হওয়ায় এতে কোনো কর দিতে হয়নি। এনবিআরের হিসেবে 2014 থেকে 23 সালে শুল্কমুক্ত সুবিধায় সংসদ সদস্যদের জন্য আনা হয়েছে অন্তত 524টি গাড়ি, যেগুলোর মূল্য দেখানো হয় 398 কোটি টাকা। এসব গাড়ির 450টিতেই কর হার 826%। সব মিলিয়ে গাড়িগুলোতে কর মাফ হয়েছে 3,300 কোটি টাকা। দাতা সংস্থা আইএমএফ এর চাপে আয় বাড়ানোর উপায় খুঁজছে এনবিআর। এরই অংশ হিসেবে এমপিদের গাড়িতে কর বসাতে চায় সংস্থাটি। মিলেছে প্রধানমন্ত্রীর সম্মতিও। একটা হিসাব করা যেতে পারে যে আজ পর্যন্ত যতজনকে দেয়া হয়েছে তাদের মধ্যে কতজন প্রথমেই কাগজটা পেয়ে ওইটাকে বিক্রি করে দিয়েছেন 1.5-2 কোটি টাকা দিয়ে, কতজন সবচেয়ে দামি গাড়িটা এনে ওইটাকে বিক্রি করে দিয়ে তারপরে একটা নিজের জন্য একটা ছোট গাড়ি কিনে ডিফারেন্সটাকে প্রফিট হিসাবে দেখেছেন, আর কতগুণ রিয়েলি এটা এনে ব্যবহার করছেন। এনবিআর কর্মকর্তারা জানান, 25% আমদানি শুল্ক, 15% ভ্যাট আরোপ করা হচ্ছে। এতে মোট কর হবে 43%, যদিও বর্তমানে কর 826% পর্যন্ত। এনবিআরের এমন সিদ্ধান্ত সংসদ সদস্যদের অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। ট্যাক্স ফ্রি কোনো জিনিস আলাদা এমপিদের জন্য থাকাই উচিত না। যেটা করা লাগবে এটা হচ্ছে কি এমপিদেরকে বিনা পয়সায় রাষ্ট্র একটা গাড়ি দিবে, এটা কম দামি হোক বা যেভাবেই হোক, এই গাড়ি চড়েই উনি এলাকার জন্য কাজ করবেন। যতদিন 5 বছর থাকবেন উনি এলাকার কাজ করবেন সরকারি গাড়িতে। সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি শুরু হয় 1988 সালে এরশাদ সরকারের সময়ে। সংসদে বিত্তবান সদস্যের সংখ্যা বাড়লেও এ সুবিধা বহাল রাখে সব সরকারই। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিখোঁজের 6 দিনেও খোঁজ মেলেনি ভারতে চিকিৎসা নিতে যাওয়া ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। দুদেশের গোয়েন্দাদের চিরুনি অভিযানেও খুলছে না জট। এ বিষয়ে সরকারের কাছে হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিখোঁজ আনারের সন্ধানে ভারতে যাচ্ছেন তার মেয়ে ও ব্যক্তিগত সহকারী।
ভারতে যাওয়ার পর কয়েকদিন ধরেই যোগাযোগ বিচ্ছিন্ন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। 12 মে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যান আনার। 16 মে দিল্লি যাওয়ার কথা জানানোর পর থেকেই নিখোঁজ তিনি। উদ্বেগে এমপির পরিবার। এমপি আনারের খোঁজে ভারতের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ এর সাথে যোগাযোগ করে ডিবি। এসটিএফ জানিয়েছে তার সর্বশেষ অবস্থান ছিল উত্তরপ্রদেশের মুজাফফরবাদে। এছাড়া একাধিক এলাকায় তার সিমের লোকেশন পাওয়া গেছে। স্পেশাল টাস্ক ফোর্স যেটা এসটিএফ, তাদের সাথে যোগাযোগ রাখছি, ইন্ডিয়ান গোয়েন্দার সাথে যোগাযোগ রাখছি, তাদের সাথে আমরা তথ্য আদান প্রদান করছি এবং উনি এখান থেকে যে 13 তারিখ গেলেন সেখানে কোন বাসায় উঠলেন সেই বাসার সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি এবং এই বাসাটা কার নামে ছিল সেটা আমরা খোঁজখবর নিচ্ছি। এমপি আনার অপহরণের শিকার বা কোনো সিন্ডিকেটের কবলে পড়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ডিবি প্রধান। আমরা আসলে অ্যাকচুয়ালি কী ঘটনা সেটা আমরা জানি না, তবে বিভিন্ন বিষয়গুলিকে আমরা মাথায় রেখেই আমাদের কাজগুলি চলছে। তো এক এক সময় এক এক জায়গায় দেখাচ্ছে, এটা আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা জানি না। তো আমরা চেষ্টা করছি শীঘ্রই আমরা অতটা আপনাদেরকে সুস্পষ্ট আমরা একটা তথ্য দিতে পারবো। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনোয়ারুল আজিম আনারের বিষয়ে কোনো হালনাগাদ তথ্য নেই সরকারের কাছে। এনএসআই, আমাদের এসবি, আমাদের পুলিশ সবাই কাজ করছেন কলকাতার মানে ভারতীয় পুলিশের সঙ্গে, ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এটা কাজ হচ্ছে। আমরা আশা করি তার বাইরে অবস্থা আমরা ভারতীয় সরকারের মাধ্যমে খুব শীঘ্রই আমরা। আনোয়ারুল আজিম ঝিনাইদহ 4 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। 2014, 2018 ও 2024 সালে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন আনার। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়মনসিংহের ত্রিশালে উদ্ধার হওয়া 3 মরদেহের পরিচয় পাওয়া গেছে। তারা কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমিনা বেগম ও 2 সন্তান আবু বকর ও আনাস। মঙ্গলবার ওই গ্রামের একটি গর্ত থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্বামী আলী হোসেন এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। মঙ্গলবার দুপুরে ত্রিশালের কাকচর নয়াপাড়া গ্রামে ধানক্ষেতের গর্ত থেকে এক শিশুর মরদেহ টেনে বের করে শেয়াল। বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে গর্ত খুঁড়ে সেখান থেকে উদ্ধার করা হয় আরও এক শিশু ও নারীর মরদেহ। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাস্থলে ভিড় করেন আশপাশের গ্রামের বাসিন্দারা। একটা লাশ গর্ত করা, একটা লাশ ধান ক্ষেতের মধ্যে, একটা ক্ষেত মানে তিন হানো ছড়ানো লাশটা। 3 জনের লাশ পাওয়া গেছে। কই থেকে আসছে বা কে নিয়ে আসছে তা আমার পরিচয় হয়নি। পাওয়ার পরে পুলিশ আসছে, পুলিশ এসে তদন্ত করার লেগে নিয়ে গেছে। কাজ করে বাটি পাওয়া গেছে মরদেহ, এটা শুনে আমরা আইসি এলাকার লোক। নিহতরা হলেন কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম ও তার 2 সন্তান আবু বকর ও আনাস। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। হত্যার মোটিভ লুকানোর জন্য এখানে গর্ত করে এনে ডেড বডি রেখে গেছে। আমরা এসে মৃতদেহের শনাক্তের চেষ্টা করছি। ঘটনা তদন্তে কাজ করছে র্যাব, পুলিশ ও পিবিআই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে ফরিদ আহমেদ নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, স্থানীয় আতাদুল্লার 3 ছেলে সাকিব, মারুফ ও মাহফুজ তাদের আপন চাচাতো ভাই মনসুর আলী ইমরানের ওপর হামলা করেন। এক পর্যায়ে তারা ইমরানকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি পাশে থাকা ফরিদ আহমেদের গায়ে লাগে, এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দিনটি পালনে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। অহিংসা, মৈত্রী ও শান্তির কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বিহার ও মন্দিরে। বৌদ্ধ বিহারগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। জগতের সকল প্রাণী সুখী হোক, এই অহিংস বাণীর প্রচারক মহামতি গৌতম বুদ্ধ। বিগত 2500 বছর ধরে নির্বাণের পথে মৈত্রী ও মঙ্গলের অনুশীলনে মানবজাতিকে প্রেরণা দিয়ে এসেছে তার শিক্ষা, মানবপ্রেম ও প্রজ্ঞার আলো। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অবিস্মরণীয় দিন বৈশাখী পূর্ণিমা।
গৌতম বুদ্ধের জন্মতিথি, সিদ্ধিলাভ, মহাপরিনির্বাণ, জীবনের 3টি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। এদিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মিলিত হন উৎসবে। পূর্ণিমা উপলক্ষে আমরাও এই ঢাকাতে এসেছি, রাঙ্গুনি এসেছি। আমরা আনন্দ উৎসব করি, তারপর অষ্টশীল এবং সোয়াংদান, তারপর সঙ্গদান। চাচ্ছিলাম এই বছরটা আমরা আলপনায় রঙে রাঙিয়ে দিব এই উৎসবটাকে। বুদ্ধ পূর্ণিমার দিনে তার ভক্তরা পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা এবং নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। এবারও নেই এর ব্যতিক্রম। ধর্মীয় শান্তি শোভাযাত্রা এবং কীর্তনের মাধ্যমে আমরা সকালবেলা শুরু করি এবং দুপুরবেলা বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য সম্পর্কে, বিশেষ করে কেন সেটা আমরা আয়োজন করি সেই বুদ্ধ পূর্ণিমা, সেটা সেদিন আলোচনা করা হয় আর কি। বুদ্ধের অহিংস শিক্ষা দেশে দেশে মানুষের হৃদয়ে মৈত্রী ও করুণার অমিত স্রোত সঞ্চারিত করেছে। এখনও বিশ্বকে যুদ্ধের বিপর্যয় থেকে মুক্তির পথ দেখাতে পারে তার অমূল্য উপদেশ। নীতি আদর্শ অন্যান্য প্রাণীর চেয়ে সেটা আলাদা থাকতে হবে, যেটা মানুষ নিন্দা করতে পারে না। মানুষ যেন সেটা গ্রহণ করে এবং সংসার করুক, আর সংসার না করুক, সেই জন্য সুন্দরভাবে তার জীবন অতিবাহিত করতে পারে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার ও আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বালন, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুদ্ধ পূর্ণিমার আয়োজনের বিষয়ে আরও জানাতে বা রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, বুদ্ধ পূর্ণিমার এই দিনে তো পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠের মতো নানা মাঙ্গলিক আয়োজন থাকে। এই মুহূর্তের আনুষ্ঠানিকতা কি চলছে, বিস্তারিত জানাবেন। সবাইকে বৈশাখী পূর্ণিমার শুভেচ্ছা। প্রথমে আসলে রাঙামাটির যে বৈশাখী পূর্ণিমার যে উদযাপন, সেটা কিন্তু আমরা প্রত্যেক বছরই দেখি আসলে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী পূর্ণিমা উদযাপিত হয়। আপনি জানেন যে রাঙামাটি জেলায় 3 শতাধিক বৌদ্ধ মন্দির রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে বুদ্ধ মন্দির রাঙামাটি রাজবন বিহার, সেটা রাজবন বিহারের পূর্ণিমার যে সেটা কিন্তু শুরু হয়ে গেছে। সকাল 7টার দিকে রাঙামাটি শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে তারপরে হচ্ছে বুদ্ধের যে প্রতিবিম্বের যে স্নান, সেটা কিন্তু চলছে রাজবন বিহার প্রাঙ্গণে। অর্থাৎ এই যে চঙ্গদান, অষ্ট পরিষ্কার দান, হচ্ছে হাজার প্রদীপ দান, বিভিন্ন যে দানীয় কার্যক্রম, সেটা কিন্তু কিছুক্ষণ পরে হতে শুরু হবে, অর্থাৎ 9টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষ আসতেছে, অর্থাৎ পুণ্যার্থীরা আসতেছে, তারা বুদ্ধের কাছে তারা প্রার্থনা করছেন। তো রাঙামাটিতে আপনাকে বলে রাখি যে এই যে রাজবন বিহারের যে আয়োজনটা, সেটা কিন্তু আসলে ব্যতিক্রম। আমরা দেখেছি গতকাল পুরো রাঙামাটি রাজবন প্রাঙ্গণটা কিন্তু আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। তো এখানে আশা করা যায় যেহেতু আজকে যে পরিমাণ যে পুণ্যার্থীর লোকারণ্য হয়ে যাবে রাঙামাটি রাজবন বিহার এলাকা, তো আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধের প্রতিবিম্বের যে স্নান, সেটা কিন্তু হচ্ছে। কিছুক্ষণ পরে যে মূল যে ধর্মীয় যে সংগদান, অষ্ট পরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা এবং বিশ্বশান্তি কামনার যে ধর্মীয় সভা, সেটা কিছুক্ষণ পরে 9টার দিকে সেটা শুরু হবে। এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটি রাজবন বিহারের বৈশাখী পূর্ণিমার উদযাপনের সর্বশেষ। পার্বত্য অঞ্চলে বুদ্ধ পূর্ণিমা উদযাপনের খবর রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা। সরকারি সংস্থা এনটিএমসিতে সংরক্ষিত নাগরিক তথ্য বিক্রি হয়েছে। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে ব্যবহার করা হয়েছে র্যাব ও পুলিশের 2 কর্মকর্তার পাসপোর্ট। দুর্নীতিতে জড়িত সন্দেহে বরখাস্ত করা হয়েছে পুলিশের 2 কনস্টেবলকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কতজনের তথ্য ফাঁস হয়েছে তা নিশ্চিত নয়। জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি এর সার্ভারে জমা থাকে এনআইডি ও কল রেকর্ডের মতো সংবেদনশীল তথ্য। 46টি সংস্থার 500 কর্মকর্তা এই সার্ভারে ঢুকতে পারেন।
সম্প্রতি এসব গোপন তথ্য বিক্রির অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে এনটিএমসি। সংস্থাটি জানায়, পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট ও র্যাব 6-এর 2 কর্মকর্তার আইডি থেকে এসব তথ্য ফাঁস হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তারা। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, ঊর্ধ্বতন কর্মকর্তার আইডি ব্যবহার করে কনস্টেবল মৃত্যুঞ্জয় রায় ও খায়রুল ইসলাম এই দুর্নীতি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সার্ভারে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। কর্মকর্তাদের গাফিলতি ও অভিযুক্তদের উদ্দেশ্য কি তা তদন্ত করা হচ্ছে। যেগুলি লিকেজ হয়েছে যারা করেছে এগুলি আমাদের সাইবার টিমরাই ওখানে এদের সঙ্গে ভাব পাতিয়ে তাদের থেকে বের করছে কথাগুলো। এগুলি তো ম্যানমেড জিনিস, সিস্টেমে কোনো দোষ নেই। আমরা ওই কন্ট্রোল রুমে যাতে এই ধরনের না করতে পারে সেইগুলির জন্য ব্যবস্থা আমরা অবশ্যই করব। সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, তথ্য ফাঁস ঠেকাতে সার্ভারে ঢোকার অধিকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরই থাকা উচিত। হয়তোবা এই পরিকল্পনাগত ত্রুটি অথবা আমাদের এই ভিশনটা নাই। আমরা ডিজিটাল সার্ভিস নিয়ে, ডিজিটাল সেবা নিয়ে আমরা কাজ করছি, কিন্তু আমাদের হয়তো যারা কাজ করছেন তাদের সেই প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং তাদের নৈতিকতার মানদণ্ডে তারা পরীক্ষিত না আসে এরকম মানদণ্ডে আমরা কাজ করছি। সব মিলিয়ে এই ঘটনার শিকার হচ্ছে। এদিকে এক বিজ্ঞপ্তিতে ব্যক্তি তথ্য ফাঁসের ঘটনাকে আতঙ্কজনক বলছে টিআইবি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 বছরেও চালু করা যায়নি সাতক্ষীরার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সুন্দরবন টেক্সটাইল মিলস। নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন 1,500 শ্রমিক। লোকসান কাটিয়ে কারখানাটি আবারও চালুর দাবি শ্রমিকদের। তবে এটি চালু নিয়ে 2 ধরনের কথা বলছে কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসন। 1983 সালে সাতক্ষীরা শহরের মাগুরা এলাকায় স্থাপন করা হয় সুন্দরবন টেক্সটাইল মিলস। এই অঞ্চলের একমাত্র ভারী এই শিল্প প্রতিষ্ঠানে 39,000-এরও বেশি টাকু ঘুরত প্রতিনিয়ত। তবে বেশি দিন টেকেনি এর জৌলুস। লোকসানের কারণে 2007 সালে শ্রমিক কর্মচারীদের বিদায় জানানো হয় গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে। 2017 সালে মিলটি ভাড়া নেয় নারায়ণগঞ্জের ট্রেডলিং লিমিটেড। লোকসান হতে থাকায় 2019 সালে আবারও বন্ধ ঘোষণা করা হয়। এতে বেকার হয়ে পড়েন 1,500 শ্রমিক। পড়ে থাকে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। এলাকার বহু লোক চাকরি বাকরি করতো, তাতে করে সবার আয় সংস্থা হতো। এখন দীর্ঘদিন বন্ধ থাকার কারণে মানুষ বেকারত্ব হয়ে যাচ্ছে। সাতক্ষীরাবাসী এই মিলটা চালু হলে অন্তত মোটামুটি কিছু কর্মসংস্থান হবে। পরিকল্পিতভাবে চালু করতে পারলে কারখানাটি লাভের মুখ দেখবে বলে আশা শ্রমিক নেতাদের। মাননীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান আসু এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন যে এই মিলটা আগের মতন সরকারের নিয়ন্ত্রণে এই মিলটা চালু হবে। পিপিপির মাধ্যমে কারখানাটি চালানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসন বলছে সেখানে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করা হবে। 2019 সালে করোনাকালীন সময় আমাদের মূলত ভাড়া পদ্ধতির অবসান ঘটে যায়। তারপর থেকে আর মিলটা চালানো সম্ভব হয় নাই। পরবর্তীতে সরকার ট্রিপল-পি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে মিলগুলো চালানোর উদ্যোগ গ্রহণ করেছেন। 2-3 একর জায়গা লাগবে, একটা ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট হবে। আর অবশিষ্ট যে জায়গাটুকু থাকবে এটাকে নিয়ে মন্ত্রণালয় ভিন্ন চিন্তা করছে যে একেবারে টেক্সটাইল মিল আবার চালু না করে এটাকে অন্যভাবে কিভাবে ইউটিলাইজ করা যায়, যেটা সাতক্ষীরার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 30 একর জায়গায় স্থাপন করা কারখানাটির 2টি ইউনিটের সুতা উৎপাদন ক্ষমতা ছিল দৈনিক 10,000 কেজি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনার ময়ূর নদ অপরিকল্পিতভাবে খননের অভিযোগ উঠেছে। পরিবেশবাদীদের আশঙ্কা, এতে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে না। এদিকে সিটি কর্পোরেশন বলছে, বরাদ্দ পেলে আগামীতে ময়ূর নদ পরিকল্পিতভাবে খননের পাশাপাশি দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেওয়া হবে। এক সময়ের খুলনার খরস্রোতা ময়ূর নদ রূপ নিয়েছে মরাখালে। নদটির স্বাভাবিক অবস্থা ফেরাতে ডিসেম্বরে 8.5 কোটি টাকা ব্যয়ে 8 কিলোমিটার অংশ খনন শুরু করে খুলনা সিটি কর্পোরেশন। পাশাপাশি 2 পার বাধাই করে ওয়াকওয়ে নির্মাণ, সংযোগ সেতু সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে সিটি মেয়র। ইতিমধ্যে আমরা একটা ফান্ড পাইয়া যে আমাদের নিরালা যে কবরস্থান থেকে বুড়া মৌরবীর দরগা পর্যন্ত এটাও খনন করা হবে, 2 পার পাত বাঁধানো হবে। এই 2 পাশে আমরা মানে ওয়াকওয়ে করে দেবো। তবে চলমান প্রকল্পের সুফল নিয়ে সংশয় জানিয়েছেন পরিবেশবাদীরা। এতে স্বাভাবিক প্রবাহ ফেরার নিশ্চয়তা দেখছেন না তারা। প্রায় 22 কিলোমিটার দৈর্ঘ্য হচ্ছে এই ময়ূর নদ এবং এর সংশ্লিষ্ট যে হাতিয়া এবং ক্ষেত্রখালী নদী।
কিন্তু সেগুলোকে খনন না করে শুধুমাত্র ময়ূর নদ নামক যে 5.5 কিলোমিটার আছে সেটি খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তো নদ বা নদী তো আংশিক খনন করে সেই নদীকে প্রবাহ যেমন নিশ্চিত করা যায় না। নদীটা নাব্যতা নাই, এই নদীটার ইতিহাস ঐতিহ্য হারিয়ে গেছে এবং এই নদীর সাথে সংলগ্ন এখানকার সামাজিক এবং সামাজিক মানুষের যে অবস্থান সেটাও কিন্তু এক প্রকার স্থবির হয়ে পড়েছে। ময়ূর নদকে বাঁচাতে আগেও বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে খনন করা হয় 2014 সালে, তবে কাজে আসেনি সে উদ্যোগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর আবাসিক এলাকায় আগের মতো চোখে পড়ছে না কাক। এর কারণ হিসেবে খাবার ও থাকার জায়গা কমে যাওয়ার কথা জানাচ্ছেন গবেষকরা। প্রকৃত সংখ্যা কত সেই তথ্য না থাকায় জুলাইয়ে জরিপে নামছে বার্ড ক্লাব। উঁচু গাছ কাটা পড়ায় এবং বংশবৃদ্ধিতে কোনো সংকট দেখা দিয়েছে কিনা তা নিয়ে গবেষণায়ও গুরুত্ব দিচ্ছেন তারা। নাগরিক জীবনের সহচর কাক, একসময় এর ডাকে ঘুম ভাঙত নগরবাসীর। উঁচু গাছের মগডালে বাস, এরা নিচে নামে শুধু খাবারের সন্ধানে। রাজধানীতে খোলা ডাস্টবিন কমে যাওয়ায় লোকালয়ে কমেছে এর আনাগোনা। তাই আগের তুলনায় পাড়া মহল্লায় এর সংখ্যা কমেছে প্রায় 50 ভাগ। এর বড় কারণ হিসেবে শহরের উঁচু গাছ না থাকার কথা বলছেন গবেষকেরা। বড় গাছগুলোতে এরা থাকে এবং খাবারের বড়ই অভাব, এবং খাবারের জন্য এরা সকালে উঠে অনেক দূরে দূরে চলে যায়, উড়ে চলে যায় এবং ওই জায়গাগুলোতে সারাদিন থাকে, খাওয়া দাওয়া করে, আবার সন্ধ্যার আগে আগে এরা কিন্তু ফিরে। এবং এই গাছগুলোতে আশেপাশে যে বড় গাছগুলো দেখা যাচ্ছে সেই গাছগুলোতে চিলও থাকে এবং কাকও থাকে। কিন্তু কাকের পরিমাণ ওই যে বললাম যে 20 বছরের মধ্যে মোর দেন 50% কমে গেছে। রাজধানীর কাউরান বাজার, চন্দ্রিমা উদ্যান, হাইকোর্ট ও রমনা এলাকায় খাবারের সহজলভ্যতা হওয়ায় চোখে পড়ে এর উপস্থিতি। 15 বছর আগে বার্ড ফ্লুতে কাক মারা যাওয়ার তথ্য আছে বার্ড ক্লাবের কাছে। তবে রাজধানীতে এখন এর সংখ্যা কত তা নিয়ে কোনো তথ্য নেই। বর্জ্য সব এক জায়গায় ফেলা হচ্ছে। ঢাকার চারপাশে 10-12টা ডাম্প আছে, সেখানে গেলে কাক দেখতে পাবেন। যেসব দেশে বর্জ্য কমিয়ে ফেলেছে, বর্জ্য এমনভাবে নিয়ন্ত্রণ করে যে কাকের নাগালে পড়ে না, সেখানে কাক কমেই যাবে। ঢাকাতে এই জেলায় প্রথম কাক গণনা করব। কাক আমরা কয়েকটি এলাকা নির্বাচন করে এটাকে রোড ট্রানজ্যাক্ট বলে, রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে যত কাক দেখা হবে সেটা গণা হবে। গবেষকেরা জানাচ্ছেন পাতি ও দাঁড় কাক নামে 2 প্রজাতির কাক আছে দেশে। এর মধ্যে শহর অঞ্চলে সবচেয়ে বেশি চোখে পড়ে পাতি কাক। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।